এত বছর পর নিজের রুমটা আশ্চর্যনীয় নয়নে দেখছে আবির। সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিল, যেই রুমে ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিস এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিয়া খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়াল নিয়ে মাথায় চুল মুছতে মুছতে। খাটে বসে আছে তানভীর, লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? তানভীর মুচকি এসে জিজ্ঞেস করছে, ভাইয়া ওই লাগেজটা ধরতে দিল না কেন, কি আছে ওইটাতে? আবির চক্ষু দেয় উদ্বেগ স্পষ্ট, চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবচেনা, কি করবো বলো? স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানভীর ভাইয়ের অপত্যিস্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেন, শুধু জিজ্ঞেস করে, বিকেলে কি বের হবে? আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় দেয় রুম থেকে। আবির খাটের এক কোণে বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টে ড্রেস বের করল। 3টে জামাই অসাধারণ সুন্দর, 2টা গাউন ড্রেস আর এক গর্জিয়াস কাচের 3 পিস। ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখ পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলো উপরে ছোট একটা চিরকুট লেখা, অ্যাডমিশনের পরে পড়বি। তারপর একটা ছোট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 30 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে মেঘের চক্ষু জলগাছ। অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনা, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ, প্রাইভেট, কোচিং সব মিলে ব্যস্ততার দিন কাটছিল, তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে। সিমটাও ছিল তানভীরের। বাসার মানুষের বাহিরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইরা বোনের শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর মেঘকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা? অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশায় পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে, এ যেন মেঘ না চাইতেই চল। আর মনে ভাবছে, মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কীভাবে জানবে আমার ফোন নেই? এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি কাজ করেছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। আদি বলল, ভাইয়া তোমায় খেতে ডাকছে। আবির বলল, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকাল 4টা বাজে। সবার খাওয়া শেষ অনেক আগেই। মালিয়া খান বসেছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিয়া খান জিজ্ঞেস করছে, কোথাও যাবি? আবির বলল, হ্যাঁ একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলায় যা যা সে পছন্দ করে সব রান্না হয়েছে আজ। সব খেতে পায়নি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এর মধ্যে তানভীর হাজির হয়েছে। ভাইয়া রেডি আমি, এখন যাবে নাকি লেট হবে? আবির বলল, এখনই বের হবো। মালিয়া খান রান্নাঘর থেকে ডেকে বলছেন, গায়ে নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। আবির বলল, গায়ে লাগবে না আম্মু। 2 ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারের সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই। তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, সবকিছু দেখার জন্য তার একমাত্র কাজ। কিন্তু মিমার আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখ ব্যবহার! তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন। তানভীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছুটোছুটি করছে। মেঘ যা বলে ছোট 2টা তাই করে। মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও 2 ঘন্টা আগে। মেঘ, মিমার আদির ছুটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ দেখে। আলী আহমেদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়?
মালিয়া উত্তরে বললেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কি কাজ আছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কী অবস্থা আম্মু? মেঘ শান্তস্বরে উত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো বড় আপু। তবে তবে কি? প্রশ্ন করলেন আলী আহমেদ খান। আমার ফিজিক্স আর সাথে একটু সমস্যা, কোচিংয়ের সাথে কুলাতে পারছি না, প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে। আলী আহমেদ খান বলল, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো, কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি, তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। আর তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শুনে না, আর না শুনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে, পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আপু, চেষ্টা করবো। খেয়েছো তোমরা কিছু? আলী আহমদ খান জিজ্ঞেস করলেন। এবার উত্তরটা মিম দিল, হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে গেল। রাত 9টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসছেন তিন ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘরে তিন জান মিলে খাবার রেডি করছেন। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টের 2-3 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে, আর আবিরের হাতে 3টা ওয়ান টাইম ব্যান্ডেড লাগানো। নজর পড়ে ইকবাল খানের। কী রে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে ছুটে আসেন মালিয়া খান। কি হয়েছে আবির? বুকের ভেতর ছ্যাঁক করে উঠেছে। একমাত্র ছেলে শরীরে একটা আঁচড়ও মা সহ্য করতে পারে না। আবির বলল, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয়ে তাড়াতাড়ি এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছর ভাইয়ার মুখটাও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখ মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানভীরও খেতে আসছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল? তানভীর বলল, চাচ্চু আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনও দেখেইনি তাকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে। সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার। আহমেদ আলী খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন, সে তো তোমার ভাই কম বন্ধু বেশি, তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি, তাকে এ দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানভীর বলল, আসলে বড় আপু সামান্য হাত কেটেছে ভাইয়া। আলী আহমেদ খান বললেন, থাক, আমায় কিছু বোঝাতে হবে না, কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো, অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায়। তানভীর বলল, জি বড় আপু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারামারি করবে? এত বছর বাইরে ছিল ছেলেটা, এখানে ওর কে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচা, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার। চলবে। বাই দ্য ওয়ে এভরিওয়ান, আপনারা স্ক্রিনে যে সকল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবই পেয়ে যাবেন আমার পেজে। ডিটেলস জানতে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে উইথ মি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।